আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টি শুরু করব। তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক। তো আমি তোমাদেরকে প্রত্যেকটি লাইনকে পড়বো এবং প্রত্যেকটি লাইনকে পড়ে বুঝাই দিব। তো দেখো, প্রথম লাইন হচ্ছে প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এটা তোমরা সবাই জানো। যেরকম একটা বিল্ডিং ইট দ্বারা গঠিত হয়, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা প্রাণীর দেহ কোষ দিয়ে গঠিত হয়। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়। এভাবে বংশ বৃদ্ধি করে। এই লাইনটা দ্বারা কি বোঝায় যে এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়। এভাবে তারা বংশ বৃদ্ধি করে। দেখো, আমি একটু তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে একটা এককোষী প্রাণী। এই যে এটা। এখন এককোষী প্রাণী কি? এককোষী প্রাণী হচ্ছে এমন প্রাণী যেই প্রাণীর শরীরে একটা মাত্র কোষ আছে। আমাদের মানুষের কথা বিবেচনা করো। আমাদের মানুষের শরীরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে, অর্থাৎ আমরা কিন্তু বহুকোষী। আর এককোষী হচ্ছে এমন প্রাণী যাদের শরীরে মাত্র একটা মাত্র কোষ রয়েছে। এইটা ধরো একটা এককোষী প্রাণী। এখন এই এককোষী প্রাণীটা সরাসরি সরাসরি কোষ বিভাজনের মাধ্যমে দুই ভাগ হয়ে, এই যে দেখো এখানে দেখছো সাদা দাগ, মানে এরকম একটা জিনিস এই বরাবর ভাগ হয়ে এই যে দুইটা হয়ে গেছে, ঠিক আছে? এটা কিভাবে হয়েছে? এটা কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে। শিক্ষার্থীরা, অর্থাৎ এই এককোষী প্রাণী কোষ বিভাজনের মাধ্যমে এই যে এইটা 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 ভাগ হয়ে এই যে এই দুইটা হয়েছে। এরকম একটা এই দুইটা হয়েছে। এখন যেহেতু এইটা ভাগ হয়েছে, সেহেতু এটাকে বলা হবে মাতৃকোষ। এখন থেকে তোমরা এই চ্যাপ্টার করার সময় যতবারই দেখবা যে কোন একটা কোষ ভাগ হয়েছে, যেই কোষটা ভাগ হবে সেই কোষকে বলা হবে মাতৃকোষ। এবং মাতৃকোষ ভাগ হয়ে যেই কোষ সৃষ্টি করবে তাকে বলা হবে অপত্য কোষ। ক্লিয়ার? মাতৃকোষ কি? যেই কোষটা ভাগ হবে। আর অপত্য কোষ কি? যেই কোষ সৃষ্টি হবে। দেখো, তো একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হলো। এবং এই যে এক একটা অপত্য কোষ, এই এক একটা অপত্য কোষ একটা সময় যে পুরোপুরি মাতৃকোষের মতো হয়ে যাবে, ঠিক আছে? এই অপত্য কোষ পুরোপুরি মাতৃকোষের মতো হয়ে যাবে। তাইলে ওভারঅল এখানে দুইটা কোষ হচ্ছে না, একটা মাতৃকোষ থেকে দুইটা হচ্ছে। এরপর এই দুইটা থেকে কয়টা হবে? দুইটা থেকে চারটা হবে, ঠিক আছে? এটা এখানে বলা হয়েছে যে এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে তারা বংশবৃদ্ধি করে। এরপরে দেখো, বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। দেহকোষ হচ্ছে আমাদের দেহের যে কোষ। আমরা তো বহুকোষী, আমরা তো একসময় ছোট থাকি। আমাদের দেহে যে কোষ রয়েছে, এই কোষের সংখ্যা বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে আমরা ছোট থেকে বড় হই। এরপর দেখো, ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবনের শুরু হয় একটি মাত্র কোষ থেকে। এই লাইনটা লক্ষ্য করো যে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই লাইনটা দ্বারা কি বোঝায় দেখাচ্ছি, দেখো। এই যে এখানে লক্ষ্য করো, এই যে লেজওয়ালা যে জিনিসটা এরকম তোমরা দেখতেছো, এই যে দুইটা দেখতেছো, ঠিক আছে? এই জিনিসকে বলা হয় শুক্রাণু। এবং এই যে গোলাকার একটা জিনিস দেখতেছো, যেটার ভিতরে এই শুক্রাণু ঢোকার চেষ্টা করতেছে, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন একসাথে মিলিত হবে বা ডিম্বাণুর ভিতরে যখন শুক্রাণু ঢুকে যাবে, ঢোকার পর যখন শুক্রাণু ডিম্বাণুর ভিতরে ঢুকবে, এই সময়টাকে বলা হয় নিষেক। সেক্ষেত্রে নিষেক কি? নিষেক হচ্ছে যখন এই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢুকে যাবে। শুক্রাণু কোনটা? শুক্রাণু হচ্ছে এই যে লেজ সদৃশ এটা, আর ডিম্বাণু হচ্ছে এই যে গোলাকার এটা। আর এই যে দেখছো একটা শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢুকে যাচ্ছে, যখন এই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢুকে যাবে বা একসাথে মিলিত হবে, তখন তাকে বলা হবে নিষেক। এবং নিষেকের পরে এই ধরনের একটা কোষ সৃষ্টি হবে, ঠিক আছে? এই ধরনের একটা কোষ সৃষ্টি হবে। এখানে দেখছো দুইটা বল দেখতে পাচ্ছ না? এটা আসলে শুক্রাণুর নিউক্লিয়াস, ঠিক আছে? একটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস, আর এটা ধরে নাও ডিম্বাণু নিউক্লিয়াস। এখন কোনটা শুক্রাণু নিউক্লিয়াস, কোনটা ডিম্বাণু নিউক্লিয়াস, এটা আমরা জানি না। ধরে নাও একটা শুক্রাণু নিউক্লিয়াস আর একটা ডিম্বাণু নিউক্লিয়াস। এই যে অবস্থাটা, যখন নিষেক হয়, নিষেকের পরবর্তীতে যে এই যে একটা অবস্থা তৈরি হয়, এই অবস্থাকে বলা হয় জাইগোট। সেক্ষেত্রে জাইগোট কি বুঝতে পারছো?
আর আমরাই যে মানুষ, এটা জাইগোট যাই হোক, আমরাই যে মানুষ, আমরা একবারে যখন ছোট থাকি তখন আমরা এই জাইগোট অবস্থায় থাকি। এই জাইগোট আস্তে আস্তে বিভাজিত হইতে হইতে এই জাইগোট তো এখন একটা আছে, এই একটার থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, আটটা থেকে 16টা হবে, 16টা থেকে 32টা হবে। এইভাবে ভাঙতে 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 আমরা এই যে এত বড় একটা মানুষ হচ্ছি, বুঝছো? আমাদের জীবনের একবারে প্রথম অবস্থা হচ্ছে এই জাইগোট অবস্থা। এরপর লক্ষ্য করো, নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে লক্ষ্য নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। বুঝতে পারছো আমাদের বিশাল দেহ কিভাবে গঠিত হয়? এই যে জাইগোটটা আছে, এই জাইগোটটা বারবার বারবার বিভক্ত হয়ে 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 আমাদের মতো এই বিশাল শরীর সৃষ্টি হয়। এই জাইগোটটা হচ্ছে কোথায় সৃষ্টি হয়? জাইগোটটা মায়ের পেটে সৃষ্টি হয়, ঠিক আছে? এই জাইগোটটা কোথায় সৃষ্টি হয়? মায়ের পেটে সৃষ্টি হয়। সেইখানে এই জাইগোটটা বিভক্ত হয়ে বড় হইতে হইতে একসময় মায়ের পেটে একটা পূর্ণাঙ্গ শিশু হয়। এরপর সেই শিশুটা ভূপিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে বড় হয়। এরপরে দেখো কোষ বিভাজনের প্রকারভেদ। শিক্ষার্থীরা, কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখন আমরা এই অ্যামাইটোসিস সম্পর্কে দেখব। দেখো, এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়ে থাকে। দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এই অ্যামাইটোসিস কাদের মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে অ্যামাইটোসিস এককোষী জীবের মধ্যে হয়ে থাকে। এই এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে, ঠিক আছে? বংশবৃদ্ধি মানে যেরকম বাবা মার থেকে ছেলেমেয়ে হওয়া, ওই ছেলেমেয়ের থেকে তাদের ছেলেমেয়ে হওয়া, এটা হচ্ছে বংশবৃদ্ধি। আর এইটা এখানে দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি, আর এটা হচ্ছে একটা অ্যামিবার ছবি। সেক্ষেত্রে এটা কিসের ছবি? এটা হচ্ছে অ্যামিবার ছবি। তোমাদের জাস্ট দেখাচ্ছি। আর এরা কিন্তু এরা এরা সবাই কিন্তু এককোষী। এখন আমরা নেক্সটে যাই। দেখো, এটা লক্ষ্য করো, এটা কিন্তু অ্যামাইটোসিস। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল তো সবাই চিনো, ওই যে ব্যায়াম করার সময় ডাম্বেল হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার যেটা দিয়ে আমরা ব্যায়াম করি, ঠিক আছে? অনেক সময় ডাম্বেল এরকমও হয়, মানে দুই পাশে দুটা লোহার জিনিস লাগানো থাকে আর মাঝখানে একটা হাতল থাকে, যেই হাতলটা ধরে আমরা হচ্ছে ই করি, ওটা দিয়ে ব্যায়াম করি। এরপর দেখো, প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এখন নিউক্লিয়াস কি? দেখো, এই যে মাঝখানে যে জিনিসটুক, এই যে মাঝখানে এটুকু হচ্ছে নিউক্লিয়াস। সেক্ষেত্রে এটুকু হচ্ছে নিউক্লিয়াস। এই যে দেখছো এই কালারের, এটুকু হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরে এই যে এই অংশগুলা, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এই যে এই অংশগুলো সাইটোপ্লাজম। বুঝতে পারছো শিক্ষার্থীরা? যাই হোক, এটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো, সাইটোপ্লাজমও সংকুচিত হচ্ছে, এই যে সাইটোপ্লাজমও সংকুচিত হচ্ছে, বা এই যে একটা খাস সৃষ্টি হচ্ছে। দেখছো শিক্ষার্থীরা, এই যে একটা খাস সৃষ্টি হয়েছে, এই যে একটা খাস সৃষ্টি হয়েছে, এই যে খাস। আর এই দেখছো, এই যে ভিতরে তো নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসও এই যে সংকুচিত হয়েছে, বা নিউক্লিয়াসও ডাম্বেলের মতো আকৃতি ধারণ করছে। এর এই যে সাইটোপ্লাজমও ডাম্বেলের মতো আকৃতি ধারণ করছে। এখানে কিন্তু অল্প একটু সংকুচিত হয়েছে, এখানে দেখো আর একটু বেশি সংকুচিত হয়েছে। নিউক্লিয়াস হয়েছে, এই যে ভিতরের যে নিউক্লিয়াস হয়েছে, আবার এই যে সাইটোপ্লাজমও হয়েছে। এইখানে এসে দেখো কি হয়েছে, দুইটা একবারে মাঝখান বরাবর আলাদা হয়ে গেছে। দেখো, এই যে কোষ, এই কোষটা হচ্ছে বিভক্ত হয়েছে, তাহলে এই কোষকে কি বলা হবে? এই কোষকে বলা হবে মাতৃকোষ, কারণ এটা এই কোষটা বিভাজিত হয়েছে। আর সৃষ্টি হয়েছে কোনটা? সৃষ্টি হয়েছে যে এই দুটা, তাহলে এই দুটা হবে অপত্য কোষ। এটা হবে মাতৃকোষ, আর এই দুটো হবে অপত্য কোষ। অপত্য কোষ মানে হচ্ছে সন্তান কোষ, ঠিক আছে? অপত্য কোষ মানে কি? অপত্য কোষ মানে সন্তান কোষ। এরপর দেখো, একই সময়ে সাইটোপ্লাজম মাঝ বরাবর এই কালারটা আসলে ওইরকম বোঝাচ্ছে না, মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। শিক্ষার্থীরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কেন এই প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। তো তোমরা এই উত্তর লিখবা যে এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই অপত্য কোষ কাকে বলে, এরপরে এই মাতৃকোষ কাকে বলে, এগুলো তো জানো। মাতৃকোষ হচ্ছে যে কোষটা বিভক্ত হবে, আর অপত্য কোষ হচ্ছে যে কোষ সৃষ্টি হবে। আর এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম রয়েছে, এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবারে সরাসরি দুই ভাগ হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই জন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এই প্রত্যক্ষ শব্দের অর্থ হচ্ছে সরাসরি।
প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে সরাসরি। একটা কোষ, এই যে কোষের ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস আর কোষের ভিতরে যা কিছু আছে সবকিছু একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, আর নিউক্লিয়াসের বাইরে যা কিছু আছে এই সবকিছুকে বলা হয় সাইটোপ্লাজম, ঠিক আছে? তো সাইটোপ্লাজম বোঝার জন্য একটা সুন্দর ছবি এখানে দেওয়া হয়েছে, দেখো এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে আমি ইন্টারনেট থেকে নিয়েছি, দেখো এই যে একটা কোষ, এটা অ্যামাইটোসিস হচ্ছে, দেখছো এই যে দুই ভাগ হচ্ছে, এই যে দুই ভাগ, এই যে ভিতরের এটা তো নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে যা কিছু আছে সবকিছু তো সাইটোপ্লাজম, দেখো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ভাগ হচ্ছে, এখানে দেখছো আরেকটু ভাগ হয়েছে, এখানে দেখো নিউক্লিয়াস এক পাশে চলে গেছে, নিউক্লিয়াস দুইটা দুই পাশে চলে গেছে ভাগ হয়ে, আর সাইটোপ্লাজম প্রায় ভাগ হচ্ছে, আর এই পর্যায়ে দেখো দুইটা এই যে একবারে আলাদা কোষের সৃষ্টি হয়ে গেছে, এইটা থেকে এই দুটা হলো, তাহলে এটা হচ্ছে মাতৃকোষ আর এটা হচ্ছে অপত্য কোষ, এই দুইটা, ক্লিয়ার? এটা হচ্ছে অ্যামাইটোসিস গেল। এখন আমরা দেখবো মাইটোসিস। দেখো, উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই দেহকোষ মানে হচ্ছে আমাদের শরীরের কোষ, ঠিক আছে? উন্নত শ্রেণীর প্রাণীর এবং উদ্ভিদের সবার যে দেহকোষ রয়েছে বা দেহ রয়েছে সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষ মানে যে কোষটা বিভাজিত হবে, মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির মানে মাতৃকোষ যেরকম অপত্য কোষও সেরকম, সমগুণ সম্পূর্ণ মানে মাতৃকোষ যেমন অপত্য কোষের গুণও ঠিক তেমন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে এই যে দেখছো এই টাইপের, এই যে এটার দিকে লক্ষ্য করে, এই যে এটা এই ধরনের কিছু একটা, এটা হচ্ছে ক্রোমোজোম। আর ক্রোমোজোম কি? এই ক্রোমোজোমের ভিতরে হচ্ছে আমাদের আমাদের আমরা যে বড় হয়ে কেমন হব, আমাদের বিহেভিয়ার কেমন হবে, আমাদের চুলের রং কেমন হবে, আমাদের চোখ কেমন হবে, নাক কেমন হবে, আমরা কতটা লম্বা হব, খাটো হব, এই যে সকল ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো এর ভিতরে সেভ থাকে। অর্থাৎ ক্রোমোজোম এক ধরনের মেমোরির মতো, যেই মেমোরির ভিতরে সেভ থাকে যে আমরা বড় হয়ে কেমন হব, কতটা লম্বা হব, কতটা খাটো হব, সাদা হব নাকি কালো হব, এই সব ইনফরমেশন এই ক্রোমোজোমের ভিতরে সেভ থাকে। তো দেখো, অর্থাৎ এই মাইটোসিসের মাধ্যমে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পূর্ণ এই যে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এটা ধরে নাও একটা শিক্ষার্থীরা, এটা ধরে নাও মাতৃকোষ, ঠিক আছে? এটা মাতৃকোষ, এই মাতৃকোষটা দেখো বিভাজিত হয়েছে, কিভাবে বিভাজিত হয়েছে এটা তোমাদের ডিটেলসে পরে পড়াবো, পরের ক্লাসে পড়াবো। দেখো এই যে একটা কোষ সৃষ্টি হয়েছে, এই যে আরেকটা কোষ সৃষ্টি হয়েছে। তাহলে এখন বলো, এই কোষটা আর এই যে দুটা কোষ, এই দুইটা কোষের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখো, এই কোষ এই কোষও যেরকম এই দুটা কোষও ঠিক সেরকম, ঠিক আছে? এই কোষটা যেরকম এই দুটা কোষও ঠিক সেরকম। এর এই জন্য বলা হয়েছে যে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, দেখো এটার আকৃতি সেম, সমগুণ সম্পন্ন, এটাও যেমন এটাও তেমন, ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। অ্যাকচুয়ালি এটাও 46টা ক্রোমোজোম আছে, এটাও 46টা ক্রোমোজোম আছে, এটাও 46টা ক্রোমোজোম আছে, ঠিক আছে? অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান। আর তুমি যদি এখানে বুঝতে চাও, এখানে দেখো দুইটা ক্রোমোজোম আছে, এখানেও সেম দুইটা ক্রোমোজোম আছে। এটা আসলে দুইটা না, এটা আসলে বোঝানো হয়েছে যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এটা জাস্ট 46টা তো আর এখানে দেখানো সম্ভব না, তাই এখানে দুইটা দেখানো হয়েছে। এর ফলে এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। আমরা এই যে মোটা হই, লম্বা হই, এগুলো হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। উদ্ভিদ ছোট থেকে বড়, এগুলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই ধরনের কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করবা, এই মাইটোসিস অবশ্যই ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি করে। এরপর দেখো এখানে দুটো ছবি দেখো, একটা গাছ প্রথমে ছোট ছিল, ঠিক আছে? এই গাছটা এই যে একসময় বড় হয়ে গেল, এটা কিভাবে হলো? এটাই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হলো। এরপরে দেখো একজন এই যে ছোট ছিল, এরপর হুট করে একজন মানে কিছু বছর পর বড় হয়ে গেলে কিভাবে হলো? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এর শরীরে যে কোষ ছিল সেই কোষ একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে এরকম আটটা হয়, এরকম বাড়তেই থাকে, এইভাবে হচ্ছে আমরা ছোট থেকে বড় হই। এরপর দেখো মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। সেক্ষেত্রে মিওসিসকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। আর এই যে মাইটোসিস একে বলা হয় সামীকরণিক বিভাজন। এটা তোমাদের একটু পরে দেখাবো, এটাকে কি বলা হয় তাও বলে দিই এখন।
সমীকরণিক বিভাজন, ও স্বামী না, সমীকরণিক, সমীকরণিক বিভাজন। কেন হয় সেটা আমি একটু পরে বলতেছি। তো এই মিওসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। এরপর দেখো, জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন দেখা যায়। জনন কোষ মানে যেই কোষের মাধ্যমে আমরা বংশ বিস্তার করি আমরা মানুষরা। এই ধরনের কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরস্পর দুবার বিভাজিত হয়। শিক্ষার্থীরা, মাইটোসিসে কিন্তু মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হচ্ছিল। এখানে দেখো, এই যে হচ্ছে একটা কোষ, এই যে একটা কোষ, ঠিক আছে। এই কোষটি দেখো, এই যে একবার বিভাজিত হয়েছে, একটা থেকে দুইটা হয়েছে, এরপর এই যে আবার বিভাজিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াসটি এখন দুইবার বিভাজিত হলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইখানে ক্রোমোজোম আছে 4টা, দেখো এই যে 1 2 3 4, এখানে আছে 2টা। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা এখান থেকে এখানে কমে গেল না, বাট এখান থেকে এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে। কিন্তু দেখো, এই প্রথম স্টেপকে বলা হয় হচ্ছে মিওসিস অন, এটা তোমাদেরকে পরে শেখাবো। আর পরের স্টেপকে বলা হয় মিওসিস 2। সেক্ষেত্রে প্রথম স্টেপকে বলা হয় এইখান থেকে এখানে যে এইখান থেকে একটা কোষ থেকে যে 2টা হলো, একে বলা হয় মিওসিস অন। আর এখান থেকে যে আবার হলো, এটাকে বলা হয় মিওসিস 2। দেখো, এখানে 4টা ক্রোমোজোম দেখা যাচ্ছে, বাট এখানে আছে 2টা। অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটেছে, এই জন্য এটাকে বলে হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। আর দেখো, প্রথমে এই যে একটা কোষ, এই কোষের থেকে এই যে 2টা কোষ সৃষ্টি হলো, মানে এখানে একবার নিউক্লিয়াসের বিভাজন করছে। এখান থেকে দেখো, এখান থেকে এখানে আবার কোষ বিভাজন হয়েছে, মানে এখানেও নিউক্লিয়াসের বিভাজন করছে। অর্থাৎ এখানে এটা কিন্তু একবার কোষ বিভাজন, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের বিভাজন দুইবার ঘটছে। কিন্তু দেখো, এখান থেকে এখানে এখন কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটছে, বাট এখান থেকে এখানে কিন্তু কোনো ক্রোমোজোমের বিভাজন ঘটেনি, কারণ এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে। অর্থাৎ এখানে কোনো ক্রোমোজোমের বিভাজন ঘটেই নাই। অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। এটাই এতক্ষণ ধরে বললাম। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে। অপত্য কোষ কোনটা? এটা হচ্ছে মাতৃকোষ, আর এই যে 4টা, এই 4টা হচ্ছে অপত্য কোষ। ফলে এই বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়, ঠিক আছে। আর গ্যামেট কি? গ্যামেট হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। দেখো, এই যে আমরা এখানে দেখছিলাম না, এই যে এখানে যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে, এটাই গ্যামেট, এই দুটাই গ্যামেট, ঠিক আছে। এটা হচ্ছে পুং গ্যামেট, আর এই যে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। বুঝছো? পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। এরপরে দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য। দেখো, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এরপরে দেখো, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়। এটা তো আমরা দেখেছি। দেখো, এক্ষেত্রে দেখো, এই যে হচ্ছে মাতৃকোষ, এই মাতৃকোষের নিউক্লিয়াস এই যে একবার বিভাজিত হয়ে যে 2টা অপত্য কোষের সৃষ্টি হয়েছে, এটাই বলা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো মাতৃকোষের নিউক্লিয়াসটি এই যে একবার বিভাজিত হয়েছে, এরপর আবার বিভাজিত হয়েছে, একবার হয়ে 2টা হয়েছে, এরপর আবার হয়ে দেখছো 2টা থেকে 4টা হয়েছে। অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াসটি এই মিওসিসে দুইবার বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষের সৃষ্টি করে। এটা তো দেখতেছো, এই যে মাতৃকোষ, এই মাতৃকোষটি বিভাজিত হয়েছে, একবার 2টা হুবহু সেম অপত্য কোষের সৃষ্টি করছে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। দেখো, এখানেও যেরকম 2টা ক্রোমোজোম আছে, এখানে 2টা আছে। 2টা দ্বারা 2n বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এখানেও 46টা ক্রোমোজোম আছে, এই দুটাতেও 46টা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। দেখো, এই যে একটা ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোম এইখান থেকে বিভক্ত হয়, ঠিক আছে। এই যে এইখান থেকে বিভক্ত হয়, মানে লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। অর্থাৎ
একবারে সমান সমান ভাবে বিভক্ত, এই জন্য একে সমীকরণিক বিভাজন বলে। এই ক্রোমোজোমটা ঠিক আছে, এই ক্রোমোজোমটা এই কোষ বিভাজনের সময় এইটাই এরকম রূপ ধারণ করে, এইটাই এরকম রূপ ধারণ করে এবং মাঝামাঝি বরাবর বিভক্ত হয়। অর্থাৎ এই মাইটোসিসকে কেন সমীকরণিক, মানে মাইটোসিস কোষ বিভাজনকে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, এটা পরীক্ষা আসতে পারে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।